দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা। যে বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনায় দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি এই সরকার আসার পরেও বেশ কিছু প্রশ্ন তুলেছিল, যে ধরেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় -2 কথা অনেকবার এসেছে। এই সরকার আসার পরেও এই প্রশ্ন উঠেছিল যে -2 পথে নানা রকম ষড়যন্ত্র, এখনও মাঝে মধ্যে নির্বাচনের ষড়যন্ত্রের কথা, বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্রের কথাও উঠেছে। ইভেন খালেদা জিয়া যখন বিদেশ যাচ্ছেন তখনও অনেকে ভাবছিলেন যে আর হয়তো ফিরবেন না বা তাকে ফিরতে দেওয়া হবে না। খালেদা জিয়ার এই ফিরে আসার মধ্য দিয়ে এসব প্রশ্নের অবসান হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, -2 ফর্মুলা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে। এই আমলে হয়েছে, এই আমলে অত বিস্তর না হলেও এই আমলেও বিভিন্নভাবে কথা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে কথা হয়। কারণ যখনই আমরা দেখি যে বিএনপি নির্বাচনের কথা বলে, তখন বিএনপির সাথে ট্যাগ করা হয় যে বিএনপি তো ভারতের সাথে কথা বলে, নির্বাচনের কথা বলাটা যেন অন্যায়। যখনই বিএনপি গণতন্ত্রের কথা বলে, তখনই আবার আরেক দল সংস্কারের কথা বলে। তো এই যে বিএনপিকে অলওয়েজ একটা ঠেকানোর একটা চিন্তা ভাবনা, এগুলো আমরা খুব শুভ মনে করি না। তবে ম্যাডাম খালেদা জিয়ার এই ফেরাটা আমি মনে করি যে সকল আলোচনার তো জবনিকা না টানলেও একটা জিনিসের জবনিকা টানবে যে হ্যাঁ, ম্যাডাম খালেদা জিয়া তখনও যে ফ্যাসিবাদের আমলেও যে উন্নত চিকিৎসার জন্য যেতে চেয়েছিলেন, এবং সেখানে ফ্যাসিবাদের একটা চিন্তা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল যে উনি না বিদেশে গিয়ে রাজনীতি করেন বা সরকার উৎখাতের কোনো ষড়যন্ত্র করেন। এটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে যে না, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে গিয়েছেন শুধুমাত্রই উন্নত চিকিৎসার জন্যে, এবং উনি যেটুকু উন্নত চিকিৎসা পেয়েছেন তাতে করে ওনার যেটুকু স্বাস্থ্যের মোটামুটি একটা সুস্থতার মধ্যে এসছেন, উনি এখন আমরা এবং সারা জাতি অনেকটা নিশ্চিত, এবং উনি বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্যে, বিএনপির জন্যে যেমনি সুখবর, যেমনি আনন্দের খবর, ঠিক তেমনি আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জন্যেও একটি সুখবর এবং আনন্দের খবর। কারণ দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী থেকেও গণতন্ত্রের জন্যে আন্দোলন করেছেন। প্রধানমন্ত্রী না থেকেও তিনি তার রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্যেই আন্দোলন করে গেছেন, কোনোদিন আপোষ করেন নাই। যে প্রশ্নটি করছিলাম সেটি হচ্ছে যে ধরেন নানা রকম প্রশ্ন তো ছিল আসলে, মানে বাংলাদেশের মানুষের মধ্যেও একরকম, অনেকে বলছিলেন যে এই যে গেলেন খালেদা জিয়া ফিরবেন না বা তাকে আসতে দেওয়া হবে না, এরকম নানা প্রশ্ন এসেছে। সামনে নির্বাচন, নানা রকম ষড়যন্ত্রের কথা এখনও বিএনপি পাচ্ছে। বলছে যে এই যে বেগম খালেদা জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে এসব প্রশ্ন একেবারে শেষ হয়ে যাচ্ছে কিনা, -খালেদা জিয়া -বিএনপি। দেখুন, এই প্রশ্নের জবাব শেষ টানবার সময় এখনো আসেনি। তবে এটা বলতে পারি যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম যে প্রশ্নাতীত, তিনি যে বিদেশে গিয়ে আসলেই ওই ফ্যাসিবাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতেন না, যা আন্দোলন আমরা সামনেই সম্মুখভাবেই করেছি, এবং তিনি যে উন্নত চিকিৎসার জন্য তখনও যেতে চেয়েছেন, এখনও যে উন্নত চিকিৎসা করেই উনি দেশে ফিরছেন অনেকটা সুস্থ হয়ে, এটাকেই আমি বলবো যে সবচেয়ে বড় সুখবর। আর আপনি যে মাইনাস ফর্মুলার কথা বলছেন, সেটা নিয়ে এখনো চূড়ান্তভাবে কিছু বলবার সময় আসেনি। এখনো অনেক রকমের ষড়যন্ত্রই আছে। বিএনপি যাতে দেশে থাকা অবস্থায় এগুলো সম্ভব,
না, ম্যাডাম দেশে আসা মানেই কিন্তু অনেক সমস্যার সমাধান হওয়া। কারণ ম্যাডাম দেশে থাকা মানে দেশের মানুষের ভেতরে একটা স্বস্তি, যে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করাটাও অত্যন্ত কঠিন। কারণ ম্যাডামের মতো জনপ্রিয় নেতৃত্ব পাওয়া অত্যন্ত কঠিন, এবং তিনি যেখানে যে অবস্থায় থাকেন, আপনি দেখেছেন যে 7ই অগাস্ট যে পল্টনে ঐতিহাসিক সমাবেশটি আমরা করলাম অভ্যুত্থানের পরপর, তিনি কিন্তু বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই অবস্থায়ও তিনি জাতিকে আশ্বস্ত করে যে বক্তব্যটা দিয়েছিলেন, তাতে করে জাতি কিন্তু অনেকটা আশ্বস্ত হয়েছিলেন। কাজেই ম্যাডাম আসা মানে পুরো জাতির জন্যেই একটা স্বস্তির খবর। অন্য কি খবর বা অন্য কি ষড়যন্ত্র, এই আলোচনাটা আরো দীর্ঘ সময় লাগবে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, রাজনৈতিক এখন যে বাস্তবতা দেখছেন, নির্বাচন বিলম্বিত হবে কিনা, নির্বাচন কবে হবে, এরকম একটা অস্বস্তি দলগুলোর মধ্যে আছে। ইভেন গতকাল টকশো করছিলাম, দুই দলের রাজনীতিবিদ ছিলেন, তারাও এখন আলটিমেটলি কনফিডেন্ট না নির্বাচনের সময়ের মধ্যে হবে কিনা। এবং সরকারের সঙ্গেও রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে যে আগের যে টাই আপটা ছিল সেটিও একটু ছন্দপতন ঘটছে। সেই জায়গাটাই খালেদা জিয়ার ফিরে আসাটাকে আসলে কীভাবে দেখছেন? এসব জায়গায় কোনো রকম স্বস্তি আসবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ প্লাবন আপনাকে, এবং আজম ভাই আছেন তিনি, এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দীর্ঘ 4 মাস পর স্বদেশে ফিরছেন। এটি বিএনপির নেতা কর্মীদের জন্য তো দারুণ সুখবর, দারুণ আনন্দের খবর। একই সাথে আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য কিন্তু এটা একটা ইতিবাচক এবং স্বস্তিদায়ক ঘটনা। আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। 5 বছরের দণ্ডাদেশ উচ্চ আদালতে এসে 10 বছরে হয়েছিল, এবং তাকে একটা সময়ে কারা অন্তরীণ থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এবং ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী তিনি কথায় কথায় এটাকে এক ধরনের গ্রাম্য খোঁটার মতো তিনি দিতেন, যে তিনি দয়া করে তাকে মুক্তি দিয়েছেন। এবং এই বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার্থে তাকে বিদেশে যাওয়ার শর্ত হিসাবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে মুচলেকা দিয়ে বিদেশে যাওয়ার জন্য পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া নিজেকে অনেক আগেই রাজনীতির অঙ্গনে তিনি প্রমাণ করেছেন আপোষহীন নেত্রী হিসাবে। তিনি এরশাদের সময়ও নানা রকমের এই অত্যাচার নিপীড়নের মধ্যেও তিনি দেশ ছাড়েননি। এমনকি আমরা পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যখন আমরা দেখি যে তাকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল, সেই সময়ে কিন্তু তিনি দেশ ছাড়েননি। এবং সর্বশেষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে তিনি আবার প্রমাণ করেছেন যে তিনি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে তিনি বিদেশে যাবেন না। কিন্তু ইতিহাস একটা অনিবার্য পরিণতির দিকে তাকে নিয়ে গেছে, এবং তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি গেছেন সম্মানের সাথে, এবং চিকিৎসা শেষে তিনি সম্মানের সাথেই দেশে ফিরে আসছেন। বাংলাদেশের রাজনীতিতে ফেসিবাদী সরকারের পতন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতনের পর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারকে সর্বতভাবে সমর্থন দিয়ে এই সরকারকে সফল করার জন্য বিএনপির চেয়ারপারসন এবং একই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনেই কিন্তু প্রথম থেকে অদ্যাবধি তারা তাদের অবস্থানে থেকে এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এবং তারা এই কথাটি বলছেন যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতি হবে। এত সত্ত্বেও আমরা দেখেছি যে এই বাংলাদেশে বিএনপিকে কেন্দ্র করে এক ধরনের, বিশেষ করে জননেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এক ধরনের পর্দার আড়ালে ষড়যন্ত্রের কথা আমরা 2007-08 সালেও যেরকম শুনেছি, এই বছরও শুনেছি। তবে মাত্রাগত একটা তারতম্য, 2007 সালে সেটা প্রকাশরত ছিল এবং প্রবল ছিল, এইবার একটু মৃদু লয়ে হলেও আমরা সেটা শুনেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো আমি মনে করিনি যে 2007 সালে এই প্রবল
প্রচেষ্টা সত্ত্বেও যেটি সফল হয়নি, এইবার যদি মৃদুলয়ে সেটির কোনো প্রচেষ্টা থাকে সেটিও সফল হবে না। আর খালেদা জিয়ার ফিরে আসাটা কি কোনো ইন্ডিকেশন কিনা? অফকোর্স বাংলাদেশের আপনি দেখেন ফিরে আসা না, ফিরে আসার ক্ষেত্রে তার ফিরে আসাটা নির্বিঘ্ন করার ক্ষেত্রে বর্তমান সরকার যে ধরনের ভূমিকা পালন করছে, আগামীকাল তিনি দেশে ফিরবেন, আশা করা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বিপুলভাবে তাকে সংবর্ধিত করবেন। তার আগমন থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়া পর্যন্ত, তার সাথে তার পুত্রবধূ যিনি 17 বছর পর তিনি দেশে আসবেন, জুবাইদা রহমান, এবং একই সাথে আরাফাত রহমান কোকুর স্ত্রী যিনি দেশে আসা যাওয়ার মধ্যেই ছিলেন, তাদেরকে নিয়ে তখন আসবেন। এয়ারপোর্ট থেকে তার বাসায় যাওয়া পর্যন্ত মানে এটা নির্বিঘ্ন করার জন্য সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থাপনা আমরা দেখছি, এর মধ্যে দিয়েও কিন্তু একটা ইঙ্গিত আমাদের কাছে আসে। আমরা এটা উপলব্ধি করতে চাই যে তিনি যাওয়ার আগে যে ধরনের গুঞ্জনটি তৈরি হয়েছিল পরিবর্তিত বাস্তবতায়, সেটা থেকে বোধহয় মানে এই অবস্থান এখন আর নেই। তো আমরা এটিকে মনে করি যে তার যে ফিরে আসা চিকিৎসা শেষে, এবং আমি একটা জিনিস গত 2 দিন থেকে চিন্তা করছিলাম যে এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, বিদেশে চিকিৎসা নিয়ে আমাদের পলাতক মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রিপরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদে দাঁড়িয়ে যে ধরনের অবজ্ঞাজনক বক্তব্য রেখেছিলেন, আজকে ইতিহাস এমন একটা জায়গায় তাকে নিয়ে গেছে যে তিনি চিকিৎসা বিদেশে পেয়েছেন, উন্নত চিকিৎসা পেয়েছেন, এবং অত্যন্ত সম্মানের সাথে কাতারের আমির, তিনি তো বাংলাদেশ বিমানে আসার কথা ছিল, সেইখান থেকেও কিন্তু রয়্যাল অ্যাম্বুলেন্স তার জন্য আবার এয়ার অ্যাম্বুলেন্স সেখানে গেছে। যেভাবে তিনি দেশ থেকে গিয়েছিলেন ঠিক সেইভাবেই তিনি দেশে ফিরে আসতে পারছেন। এবং এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তার যে ইতিবাচক ইমেজ, জনগণের কাছে তার যে গ্রহণযোগ্যতা, এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তার যে অনিবার্য অবস্থান, এইগুলো কিন্তু এক ধরনের ইঙ্গিত আমাদের দেয়। জি, অনেক ধন্যবাদ। আহমেদ আজম খান, বিএনপি লিডারশিপের জায়গাটাই খালেদা জিয়ার রোলটা এখন কেমন হবে? একটু অ্যাক্টিভিটি দেখা যাবে কিনা খালেদা জিয়ার, নাকি আগের মতোই তিনি মানে চুপ থাকবেন, কথাবার্তা কম বলবেন? দলে ইনভলভমেন্টের জায়গাটা কেমন দেখবো আমরা আসলে? দেখুন, এখন তো ধরেন দল বিভিন্ন দলের সাথে বৈঠক করছে, সংলাপ হচ্ছে, এসব জায়গায় তার খালেদা জিয়ার ভূমিকা দেখা যাবে কিনা? দেখুন, অধ্যাপক সিদ্দিকুর রহমান সাহেব যে চমৎকার আলোচনা করলেন, আমি সেখানে একটু যোগ করি যে সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স যেভাবে এসছে, সেখানে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ম্যাডাম খালেদা জিয়া গেছেন, এবং ওই কাতারের রয়্যাল মানে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই উনি ফিরছেন। উনি যেটা বললেন যে সম্মানের সাথে গেছেন এবং সম্মানের সাথে ফিরছেন। আমি সরকারকে ধন্যবাদ দেব যে সরকার সেই ক্ষেত্রে সহযোগিতা করেছেন, এবং কালকেও আসার জন্যে একেবারে বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত এই টোটাল ম্যানেজমেন্টেও সরকার সহযোগিতা করছেন। আমি সরকারকে ধন্যবাদ দেব। আর আপনি যে কথাটা বলেছেন, ম্যাডাম আসবেন, ম্যাডাম এসে আপনি জানেন যে ম্যাডাম গুরুতর অবস্থায় গত কয়েকটা বছর, কারণ ফ্যাসিবাদ তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল, যে কারণেই তিনি উন্নত চিকিৎসা পেলেও দীর্ঘ অসুস্থতার কারণে তিনি কিন্তু ওইভাবে অ্যাক্টিভিটিতে দাঁড়াবেন না। কিন্তু সবচেয়ে স্বস্তির বিষয় যে তিনি বাসায় বিশ্রামে থাকবেন, এই অবস্থায়ও জাতির যে কোনো প্রয়োজনে, যে কোনো সংকটে তিনি বাসা থেকেও জাতির জন্য দুটি কথা বলে জাতিকে যেভাবে তিনি পথ নির্দেশনা দেবেন, যেভাবে জাতিকে স্বস্তি দেবেন, এটাও কিন্তু জাতির জন্য বিরাট একটা বিষয় হয়ে দাঁড়াবে। তিনি হয়তো আগের মতো মাঠে হাঁটবেন না, হয়তো আগের মতো অফিসে যাবেন না, কিন্তু এখন তো ভার্চুয়াল সুযোগ আছে। ওইটাই যে না, আপনার ওই কথাটাই আমি বলছি যে আগের মতো তিনি হয়তো রাস্তায় হাঁটবেন না, আগের মতো হয়তো তিনি অফিসে যাবেন না, কিন্তু তিনি নিয়মিতই যখনই জাতির প্রয়োজন হবে, দলের প্রয়োজন হবে, উনি ভার্চুয়ালি উপস্থিত হবেন এবং উনি ওনার ভূমিকা রাখবেন। দলের ভেতরেও জাতির জন্যেও উনি বিরাট ভূমিকা পালন করবেন। একটা গুঞ্জন এই খালেদা জিয়ার আসার
সময় অনেকের মুখে শোনা যাচ্ছে যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন যদি বিএনপি নির্বাচিত হয়। এটা তো গুঞ্জন না, এটা তো আমরা সব সময় বলে থাকি যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী। আরেকটা বিষয় আছে এখানে যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যত আসনে নির্বাচন করেছেন, 4 বারে 23টি আসন, 23টি আসন, একটি আসনেও কিন্তু উনি পরাজিত হন নাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী তিনি এখন। তো কাজেই তিনি যদি আল্লাহর মেহেরবানিতে সুস্থ থাকেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, নিশ্চিতভাবেই তিনি আবারও 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। আর তিনি নিজে যদি প্রধানমন্ত্রী হতে না চান, আমরা জানি যে তিনি খুব নির্লোভ প্রকৃতির মানুষ। কারণ তিনি যদি লুবি হতেন তাহলে কতবার উনি আপোষ করে আবারও ক্ষমতায় আসতে পারতেন। উনি আপোষ করেন নাই, উনি জাতির প্রশ্নে কখনোই আপোষ করেন নাই। উনি খুব নির্লোভ প্রকৃতির বলেই উনি ক্ষমতার লুফ করেন নাই। এবারও তিনি যদি বলেন যে না, আমি আর প্রধানমন্ত্রী আসন গ্রহণ করব না বা আমি আর প্রধানমন্ত্রিত্ব করব না, তাহলে সেই ক্ষেত্রে ওনার জ্যেষ্ঠ সন্তান আমাদের বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি এখন প্রতিনিয়ত আমাদেরকে সংগঠিত করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন আন্দোলন সংগ্রামে, এবং আমাদের অনিবার্য নেতা হয়ে যিনি আবির্ভূত হয়েছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হবেন। জি, অনেক ধন্যবাদ। সিদ্দিকুর রহমান খান, এই জায়গাটাই মানে সম্ভাবনা দেখেন কিনা, মানে যে গুঞ্জন প্রধানমন্ত্রী হিসেবে আবারও খালেদা জিয়াকে দেখা যাবে সামনে? দেখুন, একটু আগে আমাদের অ্যাডভোকেট আজম ভাই এটি তার দলীয় অবস্থান থেকে তিনি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে তিনি সক্রিয় এবং সচল থাকেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করেন, তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা আমরা দেখি যে তিনি প্রধানমন্ত্রীর পদ হয়তো গ্রহণ করতে পারবেন যদি থাকেন। তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা গত কয়েক বছর শুনছিলাম যে বিএনপি এমন একটা অবস্থায় রাজনৈতিক দল গেছে, বেগম খালেদা জিয়ার আর মুক্তি জীবনের লাভ হওয়ার সম্ভাবনা নেই, তারেক জিয়া পলাতক আছেন। ভবিষ্যতে দলের রাজনীতির নেতৃত্ব কে দিবে, কে প্রধানমন্ত্রী হবে? আমরা তৎকালীন সময়কার আওয়ামী লীগের নেতাদের মুখে এই বক্তব্য সব সময় শুনতাম, এবং এই বক্তব্যটা তারা ফ্রিকুয়েন্টলি এমনভাবে বলতেন যে বিএনপির একজন শরীর হিসাবে তারা এই নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্ত। ইতিহাস তার স্বাভাবিক পথে পরিচালিত হয়ে আজকে কিন্তু বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি কে হবে, ভবিষ্যতে যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জনগণ যদি তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে, তাহলে কিন্তু আমাদের বাট কিন্তু এর মধ্যে আর নেই। বেগম উনি একটু স্পষ্ট করেই বলেছেন তার শারীরিক সক্ষমতা থাকলে বিএনপি অবশ্যই চাইবে যে তিনি এই ভাবী প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। আর যদি না হয়, 4র্থবারের মতো, আর যদি না হয় তাহলে তার বিকল্প আমাদের সামনেই আছে। জননেতা তারেক রহমান তিনি গত 16-17 বছর ধরে তিনি বাংলাদেশ থেকে 8000 মাইল দূরে থেকে এই প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও দলকে যে ঐক্যবদ্ধ তিনি রেখেছেন, সংঘবদ্ধ তিনি যে রাখতে পেরেছেন, এবং সরকারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম পরিচালনা করার মধ্য দিয়ে তার রাজনৈতিক যে ক্যারিসম্যাটিক মানে একটা আমরা বলবো লিডারশিপ, সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করে ফেলেছেন। ফলে আজকের দিনে বেগম খালেদা জিয়া তিনি যদি, আমরা চাইব তিনি সুস্থ থাকুক, এবং আজকে যখন আমরা দেখেছি যে হিথ্রো বিমানবন্দরে যখন তিনি বিদায় নিয়ে আসেন, তার হাস্যোজ্জ্বল চেহারা এবং তিনি যেভাবে গিয়েছিলেন তিনি ফিরে আসছেন যেভাবে, তাতে আমরা আশাবাদী হই। একটু তার শারীরিক অবস্থার যেটুকু উন্নতি হয়েছে আমরা আশাবাদী হই, এবং এই দেশের মানুষ চাইবে যে তিনি যদি যথাসময়ে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপি যদি জয়যুক্ত হয় এবং ম্যাডাম যদি আল্লাহর রহমতে সুস্থ থাকেন, এই দেশের মানুষ চাইবে যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই 4র্থবারের মতো হবেন। আর যদি না হয় সেই সম্ভাবনা প্রবলভাবে আছে, আর যদি না হয় তাহলে তাদের সামনে বিকল্প আছে। অনেক ধন্যবাদ। এটা বিরতি নিয়ে ফিরছি আমি আজম খান। দর্শক, ছোট্ট বিরতির সময় হয়েছে, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আর এই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম খালেদা জিয়া যে ফিরছেন দেশে,
সব ষড়যন্ত্র একই সঙ্গে যে বাস্তবতা রাজনৈতিক, সেই বাস্তবতার মধ্যে তিনি ফিরছেন, নানা প্রশ্নকে উপেক্ষা করে তিনি ফিরছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। আমরা আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আহমেদ আজম খান, আমরা দেখলাম যে খালেদা জিয়া আসছেন তার 2 পুত্রবধূকে সঙ্গে করে, এবং দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্ত্রী তিনি ফিরছেন শাশুড়ির সঙ্গে। ছেলেকে রেখে মা ফিরছেন কেন? মানে তারেক জিয়া কেন এই সময় আসছেন না, কেন মা একা ফিরছেন? হ্যাঁ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আসছে না তা না, দলের তো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা মাফিকই ম্যাডামের যাওয়াটা তো ছিল উন্নত চিকিৎসার জন্যে। উন্নত চিকিৎসার শেষে উনি ওনার পরিকল্পনা মাফিক চলে আসছেন। আর আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও আসছেন, হয়তো একটু কিছুদিন দেরি হবে, কারণ উনিও আমাদের দলের পরিকল্পনা মাফিকই ওনার আসার প্রস্তুতি চলছে, হয়তো একটু সময় লাগবে। আপনাদের একজন শীর্ষ নেতা বলছিলেন যে, একটা নিউজে আমি দেখছি, সেটা হচ্ছে উনি বলছিলেন যে আমরা তার ফিরে আসার মতো গ্রাউন্ড এখনো তৈরি করতে পারিনি। বিষয়টাকে সেরকম কিনা? দেখুন, কিছুটা তো সেরকম আছেই। যেমন এখনো ওনার নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা দরকার। তারপরে আপনার এখন যে রাজনীতির গতি প্রকৃতি, সেটাও উনি ওখান থেকে পর্যবেক্ষণ করছেন। তারপরে বাংলাদেশে আসার পরে উনি কিভাবে ওনার প্ল্যাটফর্মটা কিভাবে হবে সেটা দলের পক্ষ থেকে চিন্তা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে উনি দেখবেন যে ঠিক প্ল্যান মাফিক চলে আসবেন। সেই প্রস্তুতিও আমরাও নিচ্ছি, সেই প্রস্তুতি উনিও নিচ্ছেন। এরকম ভাবার কোনো কারণ নেই যে উনি ওখানে থেকে যাবেন। উনি ওখানে থেকে 8000 মাইল দূরে থেকেও উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন 7 বছরের উপরে। এই 7 বছরই এমন একটা দিন নেই যে 16 ঘন্টা বাংলাদেশে না থাকেন। কাজেই উনিও অপেক্ষা করছেন। অনেক জায়গায় উনি বলছেনও যে আমি খুব তাড়াতাড়ি আসবো। যেমন আমার একটা ইফতার মাহফিলে আমি কথায় কথায় উনি বলছিলেন যে আগামী ইফতারটা আমি বাংলাদেশে করব বলেই আশা করছি। তো এরকম আমরা তো সকলেই খুব উৎফুল্ল হয়ে গেলাম আনন্দে ওই সময়। তো এরকম ওনার ভেতরেও প্ল্যান আছে, প্রস্তুতি চলছে। অন্য কোনো বাধা আছে? আমরা মনে করছি যে সেরকম কোনো বাধা নেই, তবু নিরাপত্তার বিষয়টাকে আমরা খুব অগ্রাধিকার দিচ্ছি। ওনার নিরাপত্তার বিষয়টা এখানে আছে, কাজেই এই বিষয়টাকেও নিয়েও আমরা কাজ করছি এবং ওনার আসার বিষয়ে আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। সিদ্দিকুর রহমান খান, দলের যে বাস্তবতা বিএনপির, সেই দলের বাস্তবতা বেগম জিয়া ফিরছেন, একই সঙ্গে ধরেন বিএনপির একটা নেগেটিভ ইমেজও গ্রো করার একটা চেষ্টা আমরা দেখছি বিভিন্ন এন্ড থেকে। বিএনপি ক্ষমতায় গেলেই হবে, আবারও ফ্যাসিবাদের জন্ম হবে। এই অবস্থার মধ্যে কি ধরেন দল পুনর্গঠন কিংবা দলের ভেতরে সংস্কার, সেই জায়গাগুলোতে বেগম জিয়া কাজ করবেন বলে মনে করেন কিনা? দেখুন, আমরা ওই বিএনপি যখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর রাজনৈতিক দল হিসাবে অনেকের সংগঠিত হওয়ার আগে, বাংলাদেশে তো ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে, তবে সব সংগঠনকে আমরা একই পাল্লায় মাপছি না। অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে, কিন্তু 2-1টা রাজনৈতিক দল যারা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি, যেতে তাদের আত্মপ্রকাশের আগে এক ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন পর একটা পরিবর্তিত পরিস্থিতিতে দলের সাংগঠনিক অবস্থার মধ্যেও কিছু আমরা মনে করেছি যে কিছু মানে নিয়ন্ত্রণহীন অবস্থাও কিছু ছিল। সেই সময় এই বয়ানটা, এই ধারণাটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নিজেরা রাজনৈতিক দল হিসাবে সংগঠিত হওয়ার পর তাদের রাজনৈতিক মানে কর্মকাণ্ডের ফলে এই বয়ানটা এখন আর বাংলাদেশে সেই অর্থে বলাও হচ্ছে না, এবং এটি আর কোনো কার্যকর বা মানে এটা কোনো মানে ইমপ্যাক্ট হচ্ছে বলেও আমি মনে করি না।
কারণ বিএনপি একটা দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক দল, কিন্তু যারা নতুন রাজনৈতিক দল হিসাবে মানে আত্মপ্রকাশের পর সেই রাজনৈতিক দলের অনেকের বিরুদ্ধে যে ধরনের কর্মকাণ্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যার জন্য আমাদের সামনে আসছে, সেই একই বয়ান দিয়ে তো আপনি আর বিএনপিকে আপনি আর বলতে পারছেন না। ফলে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে এই মুহূর্তে। সবই ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে ধরেন আপনার যে এক্সপেকটেশন, বিএনপির যে এখন ভাবমূর্তি, জি, পত্রিকার পাতা খুললে এখনো ধরুন চাঁদাবাজির বিষয়টা, জি জি, সেটি নিরসনের জায়গাটাই আপনার প্রত্যাশা কি? আপনার যেটা দেখেন, আমার কাছে যে জায়গাটা মনে হচ্ছে, একটা জায়গায় আমরা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে বাংলাদেশে দেখেছি যে একটা মানে অস্বীকারের প্রবণতা, যে আমার রাজনৈতিক দলের নেতাকর্মী একটা অপরাধ করছে, আমরা অস্বীকার করছি যে না এটা আমরা করছি না। কিন্তু আপনি দেখবেন পরিবর্তিত পরিস্থিতিতে যারা বিএনপির এই ধরনের অপকর্মের সাথে যুক্ত, প্রতিদিনেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মানে অনেক গুরুত্বপূর্ণ ডাক সাইটে নেতাদের বিরুদ্ধেও কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এইটা একটা পরিবর্তিত, এবং আমার ধারণা যদি বাংলাদেশে নির্বাচনী একটা মানে পরিস্থিতি আবহের মধ্যে চলে যায় এবং ম্যাডাম দেশে এসেছেন, তারেক জিয়া যদি দেশে আসেন, এর ফলে রাজনৈতিক এই দলটির মধ্যে শৃঙ্খলা বা এই নেতাকর্মীদের মধ্যে যেটুকু বিচ্ছিন্নভাবে যে কার্যক্রম আছে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আমরা যেটা বেশি করে গুরুত্বের সাথে আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে এই যে একটু আগে যে প্রসঙ্গটি আপনারা বললেন, আমি মনে করি বিএনপি অত্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে। ম্যাডাম দেশে ফিরে আসছেন, তার সাথে 17 বছর জুবাইদা রহমান ডাক্তার পর দেশে আসছেন। বাংলাদেশের রাজনীতিতে জুবাইদা রহমান কখনো প্রত্যক্ষভাবে তিনি সংযুক্ত হন নাই, কিন্তু আমাদের এইটাও যে তিনি একটা রাজনৈতিক পরিবারের মানুষ, আমরা সকলেই জানি রাজনৈতিক পরিবারের মানুষ। তার বাবা জিয়াউর রহমানের সময় তিনি নৌবাহিনীর প্রধান ছিলেন, এরশাদের সময়ও তিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, এমএজি উসমানী সেখানে ছিলেন, এবং বাংলাদেশের মানুষের কাছে জুবাইদা রহমানের একটা ইতিবাচক ইমেজ কিন্তু স্থাপিত হয়েছে। তো তিনি এখন যখন দেশে অবস্থান করবেন, রাজনীতির সাথে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত হবেন কিনা আমরা জানি না, কিন্তু সময়ের প্রয়োজনে বেগম খালেদা জিয়াও কিন্তু রাজনীতিতে এসেছিলেন সময়ের প্রয়োজনে, জুবাইদা রহমানও হয়তো যুক্ত হতে পারেন। যদি তিনি যুক্ত হন বা যুক্ত না হয়ে যদি দেশে অবস্থান করেন, নেতাকর্মীদের সাথে যদি তার এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয়, সরকারের সাথে যদি তাদের ইয়ে হয়, তারেক রহমানের আসার প্ল্যাটফর্মটাও খুব দ্রুত তৈরি হবে বলে আমি মনে করি। এবং তার এই যে দেশে আসা এবং তাকে নিয়ে যে বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা, এইটা কিন্তু খুবই, আমি এটাকে একটা সিগনিফিক্যান্ট মানে ইনসিডেন্ট হিসাবে আমি এটাকে বিবেচনা করি, এবং এটি তারেক রহমানের দেশে ফিরে আসাকে ত্বরান্বিত করবে। একটা বিরতি নিয়ে ফিরছি সময়। আচ্ছা, আমি এই যে বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে, দেখুন বিএনপি আসছে তো এসব কথা, হ্যাঁ আমি বলছি না কিন্তু আসছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আমি বলবো যে বিএনপি ক্ষমতায় এসছে গণতন্ত্রের জন্ম দিয়ে। অর্থাৎ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন তখন কিন্তু বাকশালও ছিল না, বাকশাল কেবলই বিলুপ্ত হয়েছে, তখনও বহুদলীয় গণতন্ত্র ছিল না। উনি কিন্তু এসে বহুদলীয় গণতন্ত্র দিলেন, এবং তারপর থেকে ওনার পরে আবারও যখন গণতন্ত্রের অপমৃত্যু ঘটালো এরশাদ, তখন গণতন্ত্র ফিরিয়ে দিলেন 9 বছর আন্দোলন করে ম্যাডাম খালেদা জিয়া। এরপর আবারও যখন গণতন্ত্রের অপমৃত্যু করলেন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা, তখনও কিন্তু গণতন্ত্রের আন্দোলনে রক্ত দিয়ে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়ে খুন হয়ে গুম হয়ে যে আন্দোলন করলেন, তার নেতৃত্ব দিচ্ছেন কিন্তু দেশনায়ক তারেক রহমান। অর্থাৎ বিএনপি কখনোই ফ্যাসিবাদের সাথে বিএনপির পার্থক্যটা যোজন দূরে। বিএনপি মানেই ধারাবাহিক গণতন্ত্র বিকাশ বা গণতন্ত্র প্রতিষ্ঠা বা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য এমন একটা রাজনৈতিক। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে, আবারও জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি RSL জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম খালেদা জিয়ার দেশে ফিরে আসার বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আহমেদ আজম খান, আপনি বলছিলেন, আমি যেটি জানতে চেয়েছিলাম যে বিএনপি ধরেন যে ভাবমূর্তি, মাঝে মধ্যে যেসব অভিযোগ আসে, সেটি একজন বিএনপি কর্মী হিসেবে, নেতা হিসেবে আপনার শুনতে ভালো লাগে কিনা? সেই জায়গাটাই আপনারা হার্ডলাইনে গিয়েও কি সেটিকে কন্ট্রোল করতে পারছেন? ক্ষমতায় গেলে আসলে কি হবে? অনেকে যেটা বলছেন বিএনপি নির্বাচন চাচ্ছে এসব বেশি বেশি করার জন্য। দেখুন,
প্রথমত যারা বলছেন যে আরো বেশি বেশি চাঁদাবাজি করবার জন্য বিএনপি ক্ষমতা চাচ্ছে, তারা উদ্দেশ্যমূলকভাবে বলছে, তারা বিএনপিকে ঠেকানোর জন্য বলছে। তারা তো চায়ও না ওই ওই কতিপয় লোকজন, আমি এটাকে মেজরিটি বলবো না, কতিপয় লোকজন যারা চাই না নির্বাচন হোক, কারণ জানেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, তাদের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে, তারা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করছে। তারা আমি বলছি সেটা, তারা নিজেদেরকে এখন ক্ষমতাসীন মনে করছে যে আমাদের তো জনগণ ভোট দেবে না, বেশ তো আছি আমরা, তো ক্ষমতার একবারে সাথে লাগানো আছি বা ক্ষমতাই আছি, যে কারণে তারা বিএনপি সম্পর্কে এ ধরনের কথা বলছে। চাঁদাবাজি ধরুন যদি 0.1% চাঁদাবাজি হয়, তাহলে 10% না 50% এটা অপপ্রচার বেশি হচ্ছে, অর্থাৎ প্রচার। এই ক্ষেত্রে আমি বলবো মিডিয়াগুলো একবারে মিডিয়া ট্রায়াল, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যেভাবে বলছেন যে আমরা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি এখন, অর্থাৎ হচ্ছে না তা বলবো না, কিন্তু 1 কোটি নেতাকর্মীর মধ্যে 1-2 হাজার যদি হয়, আমরা কিন্তু 2,500 বহিষ্কার করে ফেলেছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এতটাই হার্ড লাইনে যে তিনি কোনোভাবে ন্যূনতম চাঁদাবাজির অভিযোগও সহ্য করছেন না। এতটা হার্ড লাইনেও কি কন্ট্রোলে আসছে কিনা? অনেক কন্ট্রোলে আসছে, আগের চেয়ে আপনি বলেন যে 90% কন্ট্রোলে চলে আসছে, 10%ও কন্ট্রোলে আসবেন। এবং উনি বাংলাদেশে আসার পরে এই চাঁদাবাজিটা বিএনপির মধ্যে শতভাগ কন্ট্রোলে আসবে, কারণ উনার কথাবার্তা আলাপ আলোচনায় একেবারেই জিয়াউর রহমানের প্রতিমূর্তি আমরা দেখতে পাই, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার প্রতিমূর্তি উনার কথাবার্তা আলাপ আলোচনায় বক্তব্যে আমরা দেখতে পাই। কাজেই এটা নিয়ে যারা বিএনপি ক্ষমতায় আসলে দেশে চাঁদাবাজি হবে না একেবারেই, ইনশাআল্লাহ দেশে চাঁদাবাজি হবে না, সেটাকে বড় চ্যালেঞ্জ মনে করেন? এটাকে আমি চ্যালেঞ্জও মনে করি, এবং আমি আশাবাদীও যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া দুজনই এ ব্যাপারে অত্যন্ত সচেতন। এবং ম্যাডাম খালেদা জিয়ার ইমেজ তো একদিনে গড়ে ওঠেনি, তিল তিল করে গড়ে উঠেছে। এবং আমাদের এখন বর্তমান যিনি নেতা যারা ক্ষুণ্ণ করছেন তাদের কথাই জানতে চাচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমানের এই যে বক্তব্য কথাবার্তা সবাই কিন্তু খুব প্রশংসা করছে, সরকার থেকে একেবারে যারা বিরোধিতা করে বিএনপির তারাও ওনার বক্তব্যে কিন্তু বলছেন যে না, পরিবর্তিত একজনকে দেখা যাচ্ছে। জি, উনি ওনার যে এক্সপেকটেশন উনি পূরণ করতে পারেন, উনি ওনার এক্সপেকটেশন পূরণ করবার জন্যই উনি বাংলাদেশে আসবেন। ওনার পিতা যে ভূমিকা বাংলাদেশে রেখে গেছেন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, গণতন্ত্র প্রতিষ্ঠান, ওনার মাতা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে ভূমিকা পালন করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে একটা সমৃদ্ধ বাংলাদেশকে উনি নেতৃত্ব দেবার জন্যই উনি বাংলাদেশে আসবেন। চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, এটা পৃথিবীর সব দেশেই আছে নিয়ন্ত্রিত। বাংলাদেশে উনি এরকম একটা নজির তৈরি করতে চান যে একটা সমৃদ্ধ বাংলাদেশ যেখানে চাঁদাবাজি এবং আজকে যে দুর্নীতি, সরকারের উপদেষ্টাদের, তাদের এপিএসদের, তাদের পিএসদের, তাদের অনেকের বাবার অনেক ওই সহযোগী নতুন 2-1টি সংগঠনের, তাদের যে চাঁদাবাজির খবর আসে, তাদের যে গাড়ি হেলিকপ্টার এই সমস্ত ব্যবহারে যে সমস্ত কথা আমরা শুনতে পাই, শত শত গাড়ির বহর আমরা দেখতে পাই, শুনতে পাই, এই যে অরাজক অবস্থা, এই যে চাঁদাবাজির অরাজক অবস্থা, এই জিনিসগুলো আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের ম্যাডামের পৃষ্ঠপোষকতায় উনি দেশটাকে একটা স্থিতিশীল গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ করবেন। সিদ্দিকুর রহমান খান, সামনে বিএনপির জন্য কতটা সুযোগ দেখেন? ধরেন আওয়ামী লীগ তো নাই, বাংলাদেশের মানে বিরোধী দল হওয়ার মতো শক্ত রাজনৈতিক দল আসলে খুব কম এখন, জগতে একটা ঐক্যমত সবার মধ্যে আছে, সেই জায়গাটায় বিএনপির সামনে চ্যালেঞ্জ কি দেখেন, একই সঙ্গে সুযোগ দেখেন কেমন কতটা? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি চ্যালেঞ্জ মোকাবেলা করেই গেছে। আমি অনেক আগে কয়েক বছর আগে আমি একটা এই ওনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্লোরোপত্রে একটা আমার লেখা এসেছিল যে বিএনপি বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি। এই বিএনপি
জন্মের পর থেকেই মানে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠার মানে জিয়াউর রহমান এটাকে ৭৮ সালে প্রতিষ্ঠার আগেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এবং সাম্প্রতিক সময়ে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও বিএনপি চ্যালেঞ্জের মধ্যে আছে। কেননা আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি হবে, কারা কিভাবে এটিকে চালকের আসনে নিজেকে নিয়ে যাওয়ার জন্য দৃশ্যমান অদৃশ্যমান চেষ্টা করবে, সেটা এখনও আমাদের মধ্যে আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি ব্যক্তিগতভাবে আশাবাদী এই কারণেই যে বিএনপি এই গত ১৫ বছর যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে, বাংলাদেশে অন্ততপক্ষে বিএনপির জন্য এই রকম চ্যালেঞ্জ এখন নেই এবং এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কোনো শক্তি বাংলাদেশে এখন নেই। ফলে কিন্তু যে প্রত্যাশা পূরণের যে চ্যালেঞ্জ, সেই বাস্তবতা ধরেন মানুষের মধ্যে একটু আমি বলি, মানুষের মধ্যে ধরেন রাজনৈতিক সচেতনতা একটু বেড়েছে, মানুষ নেতৃত্বর গুণাবলী নিয়ে কথা বলে, সামনের প্রধানমন্ত্রী নিয়েও কথাবার্তা হচ্ছে, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথাবার্তা হচ্ছে, সামনের সংসদ কেমন হবে, নানা সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেইগুলো আসলে একটু চাপ। আচ্ছা দেখেন, বিএনপি একটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়েও যে যাচ্ছে, আপনি আজকে ৮ মাস ৯ মাস ধরে হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেই আপনি খালি তাকান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো বাংলাদেশের একটা বৃহত্তম ছাত্র সংগঠন ও ছাত্রদল, তাদের আচার আচরণে, তাদের চলাফেরায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে আপনি এটা চিন্তাও করা যাবে না যে হয়তো অপোজিশনে যেরকম বিএনপি ছিল আওয়ামী লীগের সময়, ছাত্রদল ছিল, তার চেয়ে অনেক বেশি মডেস্ট এখন, এবং ক্ষমতায় গেলে এরকম থাকবে, অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আর কোনো সুযোগ নেই আপনি ওই গত ১৫ বছরের রাজনীতির পুনরাবৃত্তি, হল দখল, এইটার সুযোগ আর বাংলাদেশে হবে না। কারণ আপনি একটু আগে বলেছেন যে এখন সবাই রাজনৈতিকভাবে সংগঠিত, সচেতন, সাধারণ ছাত্রদের মধ্যেও এক ধরনের আছে এবং দেশের সাধারণ নাগরিকদের মধ্যেই আছে, সবাইকে পরিবর্তন করতে হবে। এখন বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি তাদেরকে আপনি বলছেন যেটা অভিযোগ করছেন যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমার সেই কথাটা আমি বলতে চাই যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, চাঁদাবাজদের হাত থেকে দেশকে মুক্ত রাখা, মানুষকে নিরাপত্তা দেওয়া, এটা সরকারের দেয়। আপনি বলেন তো বিএনপির কয়টা লোককে এই সরকার এই পর্যন্ত চাঁদাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বা গ্রেপ্তার করেছে? আমি বললাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে চাঁদাবাজি। এখন মানুষকে স্বস্তি দেওয়া, এই চাঁদাবাজ নিয়ন্ত্রণ করা, মানুষের যদি কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা তো সরকারেরও দায়িত্ব, সরকারের দায়িত্ব না? সেইখানে এই একদিকে দল তার কাজটা করবে, আরেকদিকে সরকার করবে, কিন্তু আমরা দেখছি এটারও একটা সমন্বয় হচ্ছে না। সেই কারণে এক ধরনের কথা বলছেন যে যারা আজকে নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছেন, সেই দলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ৪০০ কোটি টাকার অভিযোগ এসে গেছে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, দুদক তার বিরুদ্ধে তদন্ত করছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি মনে করি যে বিএনপির এখন যে রাজনৈতিক নেতৃত্ব আছেন, তারা এই গত ১৫ বছর এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিটা উপলব্ধি করবেন, ধারণ করবেন এবং সেইভাবেই দলকে সংগঠিত করে আগামী দিনের নির্বাচনী চ্যালেঞ্জের মধ্যে নিজেদেরকে। অনেক ধন্যবাদ। আমরা আহমেদ আজম খান, ধরেন বিএনপির সামনে অনেক বড় সুযোগ, সামনে মানুষ ১৫ বছর ফ্যাসিবাদের মধ্যে ছিল, মানুষ সেই ফ্যাসিবাদ আর দেখতে চায় না। সামনের ৫ বছর আপনি আসলে কেমন দেখেন বিএনপি যদি ক্ষমতায় যায়? অনেকে বলছেন যে বিএনপি যদি আলটিমেটলি প্রত্যাশা পূরণ না করতে পারে, তাহলে দেখো ৫ বছর পরেই হয়তো পরিবর্তিত পরিস্থিতি দেখা যাবে। দেখুন সেটি বিএনপি উপলব্ধি করে কিনা। দেখুন, আমি আপনার এই প্রশ্নটাকে সাংঘাতিক রকমের ইতিবাচক মনে করি যে ৫ই আগস্টের চেতনা হলো বাংলাদেশের মানুষের মাঝে যে রাজনৈতিক সচেতনতা বেড়েছে, তাতে করে বিএনপি আগামী দিনে কতটা সুশাসন দেবে এটা কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জ না, শুধু আগামী দিনের রাজনীতির জন্যই চ্যালেঞ্জ। কাজেই বিএনপি সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, বিএনপি সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এবং এখন থেকে মনে রাখবেন যে আগামী দিনের রাজনীতিতে প্রত্যেকটা দিন চ্যালেঞ্জের হবে, প্রত্যেকটা দিন বিএনপির জন্যও চ্যালেঞ্জ হবে, যারা বিরোধী দল থাকবে তাদের জন্যও চ্যালেঞ্জের হবে। অর্থাৎ কতটা সুশাসন আমরা দিতে পারি, কতটা সুশাসন জনগণের দ্বারে পৌঁছে যায়, এই যে চ্যালেঞ্জটা, এইটাও কিন্তু ৫ই আগস্টের একটা চেতনা যে আর বাংলাদেশের মানুষকে কোনোভাবেই ৯-৬ করে বোঝানো যাবে না। কাজেই এটা বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দলের জন্যই আগামী দিনে রাজনীতিটাই অত্যন্ত চ্যালেঞ্জের এবং এই চ্যালেঞ্জটা বিএনপি নিতে প্রস্তুত আছে, প্রস্তুত হয়েছে এবং বিএনপি মনে করে যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটা দিন
চ্যালেঞ্জকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে, চ্যালেঞ্জকে মোকাবেলা করেই দেশটাকে করতে হবে। আর সেটি যদি না করতে পারে কি হবে? সেটা না করতে পারলে সেই ব্যর্থতাটা কি হবে সেটা সামনে দেখা যাবে। আমরা বিশ্বাস করি যে সেটা আমরা করতে পারবো। ওই চ্যালেঞ্জটা মাথায় নিয়ে অনেকে বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে মেলাই, যে ধরেন বিএনপিও ফ্যাসিবাদী আচরণ করবে, আওয়ামী লীগের মতো বিএনপি মেলায় অনেকে, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন জানেন। আমি একেবারে চমৎকার বলি, আপনার এই প্রশ্নটাও আমি খুশি হলাম, একেবারে চমৎকার বলি। সেটা কি বিএনপি চাইলেও পারবে আদৌ? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যুজন পার্থক্য। আমি প্রশ্ন যেটি সেটা, বিএনপি চাইলেও কি ফ্যাসিবাদ হইতে পারবে? বিএনপি চাইলেও ফ্যাসিবাদ হতে পারবে না, কারণ বিএনপি চরিত্রগতই গণতান্ত্রিক, যেমনি আওয়ামী লীগ চরিত্রগতই ফ্যাসিবাদী। দেখেন স্বাধীনতার পরে মাত্র 3.5 বছরেই গণতন্ত্রকে বিদায় দিয়ে বাকশাল করে ফেললো। তো কাজেই আবার দেখেন আরেকটা দল এসেই গণতন্ত্রকে হত্যা করলো, এরশাদ। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে 15 বছরে গণতন্ত্রকে হত্যা করলো। বিএনপি যতবার এসছে তারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে এসছে। কাজেই চরিত্রগতভাবেই বিএনপি গণতান্ত্রিক, চাইলেও বিএনপি ফ্যাসিবাদী হতে পারবে না। তবে বিএনপির জন্য সামনে যে চ্যালেঞ্জ, সেটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রতিটা মুহূর্তে বিএনপির জন্য চ্যালেঞ্জ, এবং সে চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বিএনপি। আমি দুইভাবে বলতে চাই। একটা হলো যে একটু আগে আহমেদ আজম ভাই যেভাবে বললেন যে বিএনপি চাই, মানে পরিবর্তিত বাস্তবতায় তার চরিত্রের মধ্যেও যেহেতু ফ্যাসিবাদী বৈশিষ্ট্য নেই, এবং ভবিষ্যতে তারা নিজেদের কারণেও করতে পারবে না, এবং মানুষ যেহেতু ওয়াচডগ হিসাবে কাজ করবে সেটার জন্যও পারবে না। এবং যদি জনপ্রত্যাশা পূরণ না করতে পারে, বাংলাদেশে যদি একটা 5 বছর পর মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের ক্ষমতা পায়, তাহলে জনপ্রত্যাশা পূরণ না করতে পারলে জনগণ সেই সঠিক জবাব দিবে। এবং বিএনপিকে আগামী দিনে এই সত্যটা মাথায় রেখেই সরকার পরিচালনা করতে হবে। একটু আগে যেটা উনি বলেছিলেন, এই বিএনপি, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলাম। সেই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে শেখ মুজিবুর রহমান এটাকে হত্যা করেছেন। খালেদা জিয়া সংবিধানের 12 সংশোধনীর মাধ্যমে এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগের আমলে এসে এই সংসদীয় গণতন্ত্র এই ব্যবস্থার আড়ালে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আমরা মনে করি যে বিএনপি এই যে তাদের রাজনৈতিক লিগাসি, পলিটিক্যাল লিগাসির যেটি মন্ত্র, যে গণতন্ত্রের জন্য লড়াই করা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করা, এইখান থেকে যদি তারা ব্যত্যয় হয়, তাদের যদি বিচ্যুতি ঘটে, তাদের সামনে জাজ্জল্যমান একটা দৃষ্টান্ত হবে 2024 সালের 5 আগস্ট। এবং বিএনপির মতো একটা পরিশীলিত রাজনৈতিক দল তারা কোনোভাবেই চাইবে না যে আগামী দিনে একই পরিণতি তাদের। আমরা আশা করি বলবো শুধু শেষ লাইনটা বলি যে বেশ কয়েকটা মিটিংয়ে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে নেতাকর্মীর উদ্দেশ্যে, আপনারা মনে রাখবেন 5ই আগস্টের শেখ হাসিনার পরিণতি, সেটা দেখে আপনারা যেন সাবধান থাকেন, সতর্ক থাকেন, তাহলে বুঝতে পারেন। আমরা আশা করি যে বিএনপি এখন যা বলছে তার যাতে বাস্তবায়িত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পরশুদিন একই কথা বলেছেন। মিল দেখতে চাই সাধারণ মানুষ। দর্শক, এই ছিল আজকের গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।